আসসালামু আলাইকুম। পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৮ সম্পর্কে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে আমাদের শব্দের কথা। শব্দের কথা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জেনে নিতে হবে শব্দ কী। শব্দ কী? ধরো তুমি তুমি টেবিলে পড়াশোনা করছো, হঠাৎ করে দরজা একটা ঠক করে শব্দ শুনতে পেলে। তখন তোমার মনে হবে যে দরজায় কেউ আসছে। আবার ধরো যে তুমি হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো, তখন তুমি বুঝতে পারছো যে দরজায় কেউ আসছে, এরকম হতে পারে। আবার ধরো যে তুমি মাঠে খেলা করছো, হঠাৎ করে একটা প্লেন আকাশের দিকে আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে। তখন তুমি একটা শব্দ শুনতে পেলে। তাহলে শব্দ সম্পর্কে যদি আমরা বলি যে শব্দ কি, আসলে বাস্তবিক পক্ষে বলতে গেলে আমরা যা শুনি তাই শব্দ, বা যাই শুনি তাই শব্দ। তাহলে শব্দ আমরা যদি ধরি যে আমরা যা শুনি তাই শব্দ, তাহলে শব্দটা কি? শব্দটা হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ এক প্রকার শক্তি। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে শব্দ যদি এক প্রকার শক্তি হয়, তাহলে শক্তিটা কি? শব্দ কেন শক্তি? কারণ হচ্ছে যে শব্দ আমরা ধরা যায় না, ছোঁয়া যায় না, বা আবার দেখাও যায় না। আর এটা কোনো তরল পদার্থও নয়, এটা শুধু একমাত্র অনুভব করা যায়। আর এজন্য শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। আজকে আমরা জানবো যে শব্দ কি এটা তো আমরা জানলাম। শব্দ কি সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে শব্দের ধরন। শব্দের ধরন বলতে আমরা বুঝতে পারি যে শব্দ কত ধরনের হতে পারে। ধরো যে শব্দ আমরা সাধারণত জানি যে শব্দ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শ্রুতিমধুর শব্দ, আর একটা হচ্ছে নয়েজ। যা শ্রুতিমধুর শব্দটাকে আমরা কি বলতে পারি? শ্রুতিমধুর শব্দটাকে আমরা বলতে পারি যে সুরযুক্ত শব্দ। আর নয়েজ যে শব্দ, সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে সুরহীন শব্দ। যদি আমরা শ্রুতিমধুর বা সুরযুক্ত আর সুরহীন শব্দের মধ্যে পার্থক্য খুঁজতে যাই, তাহলে ধরো একটা উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে যে ধরো তুমি বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছ। এই বাসা থেকে যে তুমি স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছ, সেখানে বাসা থেকে বের হওয়ার সময় তুমি পাখির শব্দ শুনতে পেলে। তারপর আবার আরেকটু এগিয়ে গেলে তুমি আবার সাইকেলের টুংটাং শব্দ শুনতে পেলে। আবার আসার সময় তুমি গোলমালের শব্দ বা লোহা কাটার শব্দ শুনতে পেলে। এই যে বাসা থেকে স্কুল পর্যন্ত আসছো, এখানে অনেক ধরনের শব্দ তুমি কিন্তু শুনতে পেলে। সব শব্দ কি তোমার ভালো লাগছে? না, সব শব্দ কিন্তু তোমার ভালো লাগে না। কিছু শব্দ তোমার ভালো লাগছে, আবার কিছু শব্দ তোমার ভালো লাগেনি। তার মধ্যে ধরো যে শব্দটা তোমার ভালো লাগছে সেটা হচ্ছে শ্রুতিমধুর শব্দ, আর যে শব্দটা তোমার ভালো লাগে নাই সেই শব্দটাই হচ্ছে কি সুরহীন বা নয়েজ বলা হয়। আর ধরো আমরা ধরে নিতে পারি যে যে শব্দটা শুনতে তোমার ভালো লাগছে বা তোমার আরাম লাগে, তার মধ্যে যেমন একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে হারমোনিয়ামের সুর ধরতে পারো, বাঁশির সুর ধরতে পারো, তারপর গিটারের শব্দ। এই শব্দগুলো কিন্তু শুনতে আমাদের সবারই ভালো লাগে। কিন্তু এই যে গোলমালের শব্দ, তারপর লোহা কাটার শব্দ, এই শব্দগুলো শুনতে আমাদের ভালো লাগে না, কখনোই আমাদের এই শব্দগুলো শুনতে ভালো লাগে। আর এই শব্দগুলোকে বলা হয় নয়েজ বা সুরহীন শব্দ।
এগুলোকে বলা হয় সুরহীন শব্দ। আর সুরযুক্ত শব্দের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম থাকে, একটা নির্দিষ্ট নিয়ম মাফিক কিন্তু এই নিয়ম মাফিক কিন্তু শব্দগুলো হয়। এর জন্য আমাদের এই সুরযুক্ত বা এই শ্রুতিমধুর শব্দগুলো শুনতে ভালো লাগে। আর সুরহীন শব্দ শুনতে ভালো লাগে না কারণ এখানে কোনো নির্দিষ্ট নিয়ম মাফিক হয় না, নিজের মতো করে হচ্ছে, অনেকবার বারবার হচ্ছে, যেটা আমাদের ভালো কখনোই লাগে না। তারপরে আর এই যে শব্দ, এই শব্দের ধরন, তারপরে ধরো শব্দের ধরন সম্পর্কে জানলাম। এবার হচ্ছে যে আমরা জানবো যে এই সুরযুক্ত শব্দ আর এই সুরহীন শব্দটা যে সৃষ্টি হয় সেটা নিশ্চয়ই, সেটা তো এমনি এমনি বা নিজে নিজে সৃষ্টি হয় না। আর প্রত্যেকটা জিনিস যখন উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, প্রত্যেকটা জিনিসের একটা উৎস থাকে। আর এই শব্দটা যে সৃষ্টি হচ্ছে তারও কিন্তু একটা উৎস আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব শব্দের উৎস সম্পর্কে। এখন আমরা আলোচনা করব শব্দের উৎস সম্পর্কে। আচ্ছা, এই শব্দের উৎস সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তুমি ধরো যে রাস্তায় হেঁটে যাচ্ছ, হঠাৎ করে একটা ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে, তখন তুমি না দেখেই কিন্তু বলতে পারো যে এটা কিসের শব্দ। আমরা সবাই মানে এই কিছু কিছু শব্দ থাকে আমাদের পরিচিত, বা কিছু শব্দ আমাদের নিজস্ব থেকে আমরা বলতে পারি, না দেখেই বলতে পারি যে এটা কিসের শব্দ হচ্ছে। যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘেউ ঘেউ শব্দ শুনে তুমি বুঝতে পারলে এটা কে ডাকছে, তার মানে তুমি বুঝতে পারলে যে এটা কে ডাকছে, কুকুর ডাকছে। এই যে শব্দটা যে হলো, এই যে ঘেউ ঘেউ শব্দটা হলো, এই শব্দটার জন্য তুমি বুঝতে পারছো যে এটা কুকুর ডাকছে। আর কুকুরটাই হচ্ছে শব্দের উৎস, কারণ কুকুর ডাকার শব্দটাই হচ্ছে ঘেউ ঘেউ। এই শব্দটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে শব্দের উৎস, আর শব্দের উৎসটা হচ্ছে এখানে কুকুর। ঠিক আছে, এখন যদি আমরা যাই যে শব্দের উৎস। আর আমরা বিজ্ঞানের, এটা তো আমি তোমাদেরকে বলে দিলাম যে শব্দের উৎসটা যেমন কুকুর ডাকছে ঘেউ ঘেউ, এখানে কুকুরটা হচ্ছে শব্দের উৎস। আর আমরা যদি আর একটু গভীরে যাই, সেটা হচ্ছে, আর আমরা জানি যে কোনো, আমরা যদি বিজ্ঞানের ভাষায় বা বইয়ের ভাষায় বুঝতে চাই, তাহলে আমরা শব্দ কিভাবে সৃষ্টি হচ্ছে, বা শব্দের উৎসটা কোথায়, বা শব্দের উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে। ধরো যে আমরা যদি বইয়ের ভাষায় বলতে গেলে আমরা বলবো যে কোনো বস্তুর বস্তুর কম্পনের ফলে, যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। আমরা জানি যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। আচ্ছা, যে শব্দ সৃষ্টি হওয়ার বা শব্দের উৎস বা শব্দের উৎপত্তি যাই ধরি না কেন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সব বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। আর বস্তুর কম্পন বলতে আমরা আসলে কি বুঝি? বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। ধরো এই যে বস্তুর কম্পনটা বলতে আমরা আসলে কি বুঝি। ধরো আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমার স্কুলের ঘন্টার কথা ধরতে পারি। যখন স্কুলের ঘন্টা কি হয়,
স্কুলের ঘন্টা হয় যে স্কুলের একটা একটা ধাতব পাত থাকে, একটা তুমি একটা ধাতব পাত, এখানে একটা ধাতব পাত থাকে একটা, তারপর আমরা কি করি সেটাকে ভারী বা লোহার কোনো বস্তু বা হাতুড়ি দিয়ে আঘাত করলে সাথে এখান থেকে আঘাত করলে সাথে সাথে শব্দ সৃষ্টি হয়। আর যখন শব্দটা সৃষ্টি হয় তখন তুমি যদি সাথে সাথে হাত দিয়ে ধাতব বস্তুটাকে স্পর্শ করো, দেখবে যে সেটার মধ্যে কাঁপাকাঁপি হচ্ছে বা কম্পন হচ্ছে, তখন কম্পন হচ্ছে, তখন তোমার আর তখনই শব্দটা সৃষ্টি হয়। আর তখনই শব্দটা সৃষ্টি হয়। সবচেয়ে মূল কথা হচ্ছে যখন বস্তুর মধ্যে কম্পনটা সৃষ্টি হবে তখনই শব্দটা সৃষ্টি হবে। আবার যখন তুমি যদি আঘাতটা বন্ধ করে দাও তাহলে কিন্তু কোনো শব্দ সৃষ্টি হবে না। যদি আমি এটার বদলে যদি এই যে বস্তুর কম্পন হচ্ছে সেটা আমরা এটা তো জাস্ট আমরা ধাতব পাত দিয়ে আমরা স্পর্শ করে বুঝলাম যে এটাতে কম্পন হচ্ছে। আর যদি আমরা সেটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো আরেকটা উদাহরণ দিই। এটা তো হলো ধরো এটা হচ্ছে যা আমরা ধাতব পাতটা স্পর্শ করলে আমরা কম্পনটা বুঝবো। আর যদি আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো আমি এখানে একটা বালতি নিলাম, এই বালতিতে আমি একটা বালতি নিলাম, এই বালতিতে যথেষ্ট পরিমাণ একটু পানি নিলাম, এই বালতিতে আমি একটু যথেষ্ট পরিমাণ পানি নিলাম। পানি নেওয়ার পরে পানি নেওয়ার পরে আমি এখানে এই জায়গায় ধরো একটা টোকা, এখানে একটা চামচ নিলাম, বা এখানে একটা চামচ নিলাম, বা অন্য একটা শক্তি প্রয়োগ করলাম, বা ধরো যে একটা বলই প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে কি দেখা যাবে যে এই যে আমি এখানে আমি যে বল প্রয়োগটা করছি বা তুমি টোকা দিলে সাথে সাথে কি হবে, পানিগুলো ভেতরে নাড়াচাড়া শুরু করবে, বা পানির মধ্যে ঢেউ সৃষ্টি হবে। এই যে পানির মধ্যে নাড়াচাড়া হচ্ছে সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ যে পানির মধ্যে নাড়াচাড়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি, মজার বিষয়টা হচ্ছে যে এখানে যে এই যে পানিটা নাড়াচাড়া করতেছে, এই নাড়াচাড়াটাই কিন্তু এইখানে টোকার কারণে পানিটা নাড়াচাড়া করছে, আমরা সাথে সাথে শব্দটা শুনতে পাচ্ছি। এই যে বস্তুর মধ্যে কম্পনগুলো হচ্ছে বা কম্পনগুলো চারিটাতে এই যে পানির মধ্যে নাড়াচাড়া হচ্ছে সেগুলো আসলে কম্পনের কারণে হচ্ছে। আর যখন আমরা এটাকে এখানে যখন আমরা টোকা দিচ্ছি সাথে সাথে এটা নাড়াচাড়ার সাথে সাথে পানিগুলো ভেতরে নাড়াচাড়া করতেছে, এই জন্যই কিন্তু বস্তুর মধ্যে কম্পনটা সৃষ্টি হয়, আর এই কম্পনের ফলে কিন্তু শব্দের সৃষ্টি হয়। আর যদি কম্পন না থাকে সেখানে যদি কখনো কোনো কিছুতে যদি কম্পন সৃষ্টি না হয় সেখানে কোনো শব্দ সৃষ্টি হবে না, এবং কি আমরা শব্দ শুনতেও পাবো না। আচ্ছা, এটা তো গেল শব্দের উৎপত্তি সম্পর্কে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে শব্দ কোনো কম্পনশীল বস্তুর কারণে কিন্তু শব্দের সৃষ্টি হয়। আর যদি কম্পনশীল বস্তু না হয় তাহলে সেখানে কোনো শব্দ হবে না। তারপরে এবার যদি এই যে আমরা শব্দটা শুনতে পাই সেটা কাছের হতে পারে, দূরের হতে পারে, বা তোমার ধারের কাছে যে কোনো দূরত্বেই হতে পারে। হঠাৎ ধরো যে আমরা কিভাবে শব্দটা শুনতে পাই, ধরো যে আমরা তোমরা অনেকে মাঠে ফুটবল খেলছো, হঠাৎ করে ভো করে একটা শব্দ শুনলে, তখন তুমি সাথে সাথে আকাশের দিকে তাকালে, দেখলে যে একটা প্লেন উঠছে। এই যে তুমি তো নিচে দাঁড়িয়ে আছো আর প্লেনটা তো আকাশের দিকে উঠছে, তাহলে তুমি এত দূরে শব্দটা কিভাবে শুনতে পেলে? প্লেন কত দূর, তুমি এত দূর থেকে শব্দটা শোনার জন্য তো কোনো কিছুর একটা প্রয়োজন হয়। এই জন্য এই যে এত দূর থেকে আমরা শব্দটা শুনতে পেলাম, কেন শুনতে পেলাম? কারণ হচ্ছে এই যে এটা শব্দের সঞ্চালন, এটা হচ্ছে শব্দের সঞ্চালন। তোমরা জানো কি জানো না জানি না, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সঞ্চালন বলতে শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, বা শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। আর এই শব্দের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতটা হচ্ছে শব্দের এই সঞ্চালন। আচ্ছা,
শব্দের সঞ্চালনের জন্য আমরা ছোট্ট একটা উদাহরণে যেতে পারি। সেটা হচ্ছে, যদি আমরা ধরো যে এখান থেকে একটা কথা বলি, এখান থেকে যদি ধরি, এটা হচ্ছে তরঙ্গের দিক, এটা হচ্ছে যদি ধরি তো এটা হচ্ছে তরঙ্গের দিক, আর এটা হচ্ছে স্প্রিং। ঠিক আছে। যদি আমরা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা স্প্রিং নিতে পারি। স্প্রিংটা তোমরা দেখেছো। আর স্প্রিংটা কি থাকে, স্প্রিংটা তো প্রথমে এইখান থেকে তুমি যদি স্প্রিংটাকে ধরে টান দাও, তখন কি হয়, যে স্প্রিংটা টান দেওয়ার সাথে আবার ছেড়ে দাও, দেখবে যে স্প্রিংটা আবার নিজের জায়গায় চলে আসছে, ঠিক না? নিচের জায়গায় চলে আসলে সেখানে কিন্তু এই যে স্প্রিংটার এখানে টান হচ্ছে, এই টানের জায়গায় কিছু জায়গায় সংকোচন হচ্ছে, আবার কিছু জায়গায় প্রসারণ হচ্ছে। তুমি যখন আবার স্প্রিংটাকে যখন টান দিয়ে আবার ছেড়ে দিবা, দেখবে সব জায়গায় কিন্তু কিছু সংকোচন, কিছু প্রসারণ হচ্ছে। ঠিক শব্দটাও এই বাতাসের মধ্য দিয়ে একইভাবে সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, আর এর জন্যই কিন্তু আমরা শব্দটাই শুনতে পাই। ধরো যদি আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরো এখানে অনেকগুলো বায়ুর অণু আছে, এখানে অনেকগুলো বায়ুর অণু আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো বায়ুর অণু আছে। আর অণু বলতে তো আমরা সকলেই বুঝি যে দুটি পরমাণু মিলে অণু গঠিত হয়, এটা সবাই আমরা জানি। এখানে অনেকগুলো এভাবে বায়ুর অণু আছে, এগুলো অণু আছে। এখানে যদি ধরো তুমি একটা শব্দ সৃষ্টি করছো, বা ধরো কিছু একটা কাঁপাকাপি করছে, কাঁপার ফলে কি হচ্ছে, এখানে এটা যাকে তুমি ধাক্কা দিচ্ছ সেটাও কাঁপতেছে, তার সাথে সাথে বাতাসটাও কাঁপতেছে, ঠিক আছে? বাতাসটা কাঁপার মাধ্যমে তুমি যে বাতাসটা যে কাঁপতেছে, সেটা তুমি কিভাবে বুঝলা? বাতাসে কাঁপের মাধ্যমে কিন্তু শব্দটা সৃষ্টি হচ্ছে। যেমন ধরো এই যে বাতাসের কাঁপতেছে, এই বাতাসের কাঁপার কারণে এখানে একটা জায়গায় বাতাসের সংকোচন হচ্ছে, একটা জায়গায় বাতাসের সংকোচন হচ্ছে, আরেকটা জায়গায় না, এভাবে যদি দিই তাহলে এক জায়গায় বাতাসের সংকোচন হচ্ছে এভাবে। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে বুঝাই, এক জায়গায় বাতাসের এভাবে সংকোচন হচ্ছে, আরেক জায়গায় বাতাসের এভাবে প্রসারণ হচ্ছে, এইভাবে বাতাসের কি হচ্ছে, প্রসারণ হচ্ছে। এটা হচ্ছে সংকোচন, আর এটা হচ্ছে প্রসারণ। আবার একটু পরে আবার সংকোচন হচ্ছে। এখন এই যে বাতাসের এই সংকোচন প্রসারণের জন্য যে শব্দটা তুমি শুনতে পাচ্ছ, সেটা কিভাবে পাচ্ছ? ধরো এখানে যে প্লেনটা উড়ে যাচ্ছে, এখানে যে প্লেনটা উড়ে যাচ্ছে, এই প্লেনের শব্দটা এখানে প্রথমে ধাক্কা খায়, মানে এখানে প্রথমে ধাক্কা খেয়ে বাতাসের মাধ্যমে সেটা আবার সংকোচন হচ্ছে, আবার সেটা প্রসারণ হচ্ছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তখন তুমি এই বাতাসের এই সংকোচন আর প্রসারণের জন্য এই শব্দটা তোমার কানে এসে লাগবে, এর জন্য তুমি শব্দটা শুনতে পাচ্ছ। এই যে বাতাসের এই সংকোচন, এই প্রসারণ হচ্ছে, আবার এই সংকোচন প্রসারণের জন্য শব্দটা তুমি আবার শুনতে পাচ্ছ, সেটারও একটা মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যমটা আসলে কি? এই যে বাতাসের সংকোচন হচ্ছে, বাতাসের সাথে বারবার শব্দটা ধাক্কা খেয়ে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আর এর জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে যে ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে রিক্সার সাথে ধাক্কা খেলে, এই যে রিক্সার সাথে ধাক্কা খেয়ে তুমি পড়ে গেছো, এটা তোমার জন্য একটা মাধ্যম। আর এই শব্দের এই মাধ্যমটা হচ্ছে যে শব্দের এই মাধ্যমগুলো হতে পারে কঠিন, তরল, আর হচ্ছে বায়বীয়। কঠিন, তরল, আর হচ্ছে বায়বীয়। আচ্ছা,
এ শব্দ এই তিনটা মাধ্যম কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে যেতে পারে। কিন্তু তুমি যদি আবার ধরো যে আরেকটা মাধ্যম আছে যেটার কথা বলা না বললে না, সেটা হচ্ছে যে ধরো এখানে হচ্ছে একটা পৃথিবী, এটা বাইরে হচ্ছে বায়ুস্তর, আর এখানে বায়ুস্তর, আর এখানে হচ্ছে একটা প্লেন, এটা একটা শূন্য মাধ্যম, এটা শূন্য মাধ্যম, এটা একটা শূন্য জায়গা। আর এই জায়গায় যদি একটা প্লেন উড়ে যায়, তুমি প্লেন উড়ে যায়, তাহলে তুমি এই শব্দটা কখনো শুনতে পাবে না, কারণ হচ্ছে শব্দ কখনো শূন্য মাধ্যমে চলাচল করে না। আর এখানে জায়গাটা যেহেতু শূন্য, আর যেহেতু এখানে কোনো মাধ্যম নেই, তাহলে এই প্লেনের এই শব্দটা কখনো তুমি শুনতে পাবে না। এটা এই জন্য বায়ুর আর এই জন্য শব্দ যেমন কঠিন, তরল, বায়বীয় এই তিনটা মাধ্যমে চলাচল করে, তেমনি শূন্য একটা মাধ্যম রয়েছে, কিন্তু এই শূন্য মাধ্যমের শব্দটা আমরা কখনো শুনতে পাই না, কারণ হচ্ছে এই শূন্য জায়গায় কখনো মাধ্যম থাকে না, এই জন্য আমরা শব্দটা শুনতে পাই না। এবার এই যে কঠিন, তরল, বায়বীয় এই তিনটের মাধ্যমে শব্দ কি সমানভাবে এই তিনটা মাধ্যমে শব্দ কি সমানভাবে চলাচল করে? না। শব্দ এক জায়গায়, এখানে কঠিন মাধ্যমে যে শব্দটা তুমি শুনতে পাবে, তুমি তরল মাধ্যমে সেরকম শব্দ শুনতে পাবে না, আবার বায়বীয় মাধ্যমে কিন্তু তুমি সেরকম শব্দ শুনতে পাবে। এই তিনটা মাধ্যমের শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন ধরো যে আমি যদি বায়বীয়র কথা ধরি, বা এখানে ধর এটা হচ্ছে একটা বস্তু, এটা একটা বায়বীয় অণু, এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু, এটা একটা অণু। এই বায়বীয় অণুগুলো যখন দেখো অনেক দূরে দূরে অবস্থান করতেছে, যখন এই বায়বীয় অণুগুলো যখন দূরে দূরে অবস্থান করতেছে, যখন কোনো শব্দ হয় তখন এই অণুটাকে ধাক্কা দেয়, এই অণুটাকে ধাক্কা দেয়, কিন্তু এই অণুগুলোর মাঝখানে কি দূরত্বটা অনেক বেশি থাকায় শব্দটা আমরা একটু কম শুনতে পাই। এই জন্যই শব্দের সবচেয়ে কম শোনা যায় শব্দ কম শোনা যায় বায়বীয় মাধ্যমে। তারপরে এই শব্দ আরেকটু বেশি শোনা যায় তরল মাধ্যমে। ধরি তরল মাধ্যমে কি হয়, এই যে তরল মাধ্যম, এই তরল মাধ্যমের অণুগুলা কি হয়, বায়বীয় অণুর তুলনায় একটু কাছাকাছি থাকে, এর জন্য একটু কাছাকাছি থাকে। আর একটু কাছাকাছি থাকে বলে যখন কখনো এখানে কোনো শব্দ হয়, সেটা খুব তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আমরা শুনতে পাই। একটু কাছাকাছি থাকে বলে আমরা এই শব্দগুলো শুনতে পাই। আর তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা একটু আগে জানলাম যে বায়বীয় মাধ্যমে বায়ুর অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে, এই জন্য যখন কোনো বায়ুর অণুতে কোনো শব্দ হয় তখন কিন্তু একটু আমরা দেরিতেই শুনি। আবার যখন যখন তরল মাধ্যমে যাই, তখন তরল মাধ্যমে দেখা যায় কি তরল মাধ্যমের অণুগুলো একটু কাছাকাছি অবস্থান করে, আর একটু কাছাকাছি অবস্থান করে বলে এখানে কোনো শব্দ হলো আমরা একটু তাড়াতাড়ি শুনতে পাই। তার মানে বায়বীয় মাধ্যমের তুলনায় তরল মাধ্যমে শব্দটা একটু বেশি শুনি। এখন হচ্ছে কঠিন মাধ্যম। আমি যদি কঠিন মাধ্যমে যাই, কঠিন মাধ্যমে কি হয়, অণুগুলো খুব ঘেঁষে ঘেঁষে অবস্থান করে, মানে পরস্পরের সাথে ঘেঁষে ঘেঁষে অবস্থান করে। এই পরস্পরের সাথে অণুগুলো এতটা ঘেঁষে ঘেঁষে অবস্থান করে যে যখন এখানে কোনো মানে শব্দ সৃষ্টি, সাথে সাথে শব্দটা আমরা শুনতে পাই, আর খুব জোরে শব্দটা শুনতে পাই, কারণ অণুগুলো তো একটু দূরে দূরে না, অণুগুলো খুব পাশাপাশি এবং ঘেঁষে ঘেঁষে অবস্থান করছে, এই জন্যই আমরা শব্দগুলো শুনতে পাই। আচ্ছা, আজকে তার মানে আজকের পার্ট যেটা শব্দের কথা, সেখান থেকে আমরা কি শিখেছি, শব্দ কি, শব্দের ধরন, শব্দ কিভাবে সঞ্চালিত হয়, আর হচ্ছে শব্দ সঞ্চালনের কোনো মাধ্যমের প্রয়োজন হয় কিনা সেটা আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা কি জানলাম, শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, আর শব্দ এক প্রকার শক্তি যা আমরা শুনি তাই শব্দ। আর শব্দ আমরা শুনি কারণ হচ্ছে শব্দটা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়, এজন্য শব্দটা আমরা শুনতে পাই। শব্দের ধরন বলতে তো দুইটি ধরনের কথা বলছি, শ্রুতিমধুর শব্দ যেটাকে আমরা সুরযুক্ত শব্দ বলি, আর শ্রুতিহীন বা সুরহীন শব্দ যেটাকে আমরা সুরহীন বলি। যে শব্দ শুনতে আমাদের ভালো লাগে সেটা হচ্ছে শ্রুতিমধুর শব্দ, আর যে শব্দ শুনতে আমাদের ভালো লাগে না সেটা হচ্ছে সুরহীন শব্দ।
এটা এটা তো আমরা জানলাম। আর সুরযুক্ত শব্দ বা সুরহীন শব্দ যেভাবে যে শব্দে হোক না কেন সেটা কীভাবে সৃষ্টি হচ্ছে সেটার জন্য একটা উৎসের প্রয়োজন হয়। আর উৎসটার কথা বলছি আমরা, বস্তুর কম্পনের ফলেই শব্দের সৃষ্টি হয়। আর তারপরে বলছি কি শব্দের সঞ্চালন সম্পর্কে, বস্তুর কম্পনের ফলে যখন শব্দ সৃষ্টি হয় আর শব্দের সঞ্চালনের জন্য শব্দের সংকোচন প্রসারণের জন্যই আমরা কিন্তু শব্দটা শুনতে পাই। আর এটা হচ্ছে শব্দের সঞ্চালন। আর সবচেয়ে শব্দের সঞ্চালন হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমগুলো হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাই ধন্যবাদ সবাইকে। ওরে বাবা।